দেশ ও জনগণের স্বার্থে আস্থায় ফিরতে হবে এনবিআরকে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মহাসড়কে এআই প্রযুক্তি ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩ শহরে চালু হলো মহিলা বাস সার্ভিস। শহীদ জিয়ার সমাধিতে বিএনপি স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার। জেলখানায় আওয়ামী লীগ নেতাদের ফোন আলাপে কড়া নজরদারি, জানালেন আইজি প্রিজন। 690 বন্দী এখনো পলাতক। এবং সমঝোতা স্মারকের মেয়াদ না বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। ওমানেও হামলার হুমকি, আগ্রাসন রুখতে প্রস্তুত ইরান। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশ ও জনগণের স্বার্থে আস্থায় ফিরতে হবে এনবিআরকে। দুপুরে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন। রাজধানীর বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। জানান, বর্তমান সরকার এনবিআরকে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চায়। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ড মুক্ত থাকতে পারেনি। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। তাই রাজস্ব আহরণ বৃদ্ধিতে ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন তিনি। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরো শক্তিশালী করা প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে। সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে হাইওয়ে মনিটরিং সেন্টার থেকে সিস্টেমের উদ্বোধন করে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার, যার বাস্তবায়ন করবে হাইওয়ে পুলিশ। এর মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। আরও বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য এবং অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের অবকাঠামোগত চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এই বাসের চালক ও কন্ডাক্টরও নারী। রাজধানী ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস দিয়ে বিএনপি সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো বলে জানিয়েছে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। সরকারের এমন উদ্যোগে নারীদের যাতায়াতে ভোগান্তি কমবে বলে জানিয়েছেন নগরবাসী। রাজধানীর ব্যস্ত সড়কে গণপরিবহনে ওঠা নারী যাত্রীদের জন্য প্রতিনিয়ত এক যুদ্ধের মতো। ভিড়, অনিরাপত্তা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। তবে সেই ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা হলো। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বিআরটিসি চালু করলো বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। বিশেষ এই গোলাপি বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য, এর চালক ও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন নারীরা। প্রতিটি বাসে রয়েছে ই টিকিটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরা।
প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে পিঙ্ক বাস। মোট 114টি স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলো। এমনও হয়েছে অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বাস দিয়ে শুরু হওয়া এই সেবা যেন রুট ভিত্তিক সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হয়, এমনটাই প্রত্যাশা নারী যাত্রীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন নতুন যুক্ত হওয়া 4 স্থায়ী কমিটির সদস্য। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। নেতারা বলেন, জিয়ার আদর্শ এবং বিএনপির রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে সরকার। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে বিএনপির স্থায়ী কমিটির 4 সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, জিয়াউর রহমান 3 বছরে যা করেছে তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব অর্পণে যেন আমরা সফল কাম হই। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার কথাও জানান তারা। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। তারা বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক, সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান নতুন দায়িত্ব পাওয়া নেতারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কারাগারে বসে আওয়ামী লীগ নেতাদের মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। জানান, তাদেরকে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। সকালে বকশীবাজারে কারা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়গুলো নজরদারিতে আছে, চিহ্নিত করতে পারলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানান, শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। কারাগার থেকে পলাতকের সংখ্যা এখনও 690 জন। এদের মধ্যে পলাতক 166 জনের কোনো তথ্য নেই বলেও জানান তিনি। কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। এমনিতেই কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ মানুষ, তার উপর নিত্য নতুন অস্ত্রের ঝলকানি এই সন্ত্রাসীদের করে তুলেছে আরও বেপরোয়া। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের কাছে পাওয়া গেছে এমনই এক অস্ত্র যা দেখতে ক্রেডিট কার্ডের মতো। ওয়ালেটে খুব সহজেই লুকিয়ে বহন করা যায়। দেশে আমদানি হওয়া নতুন এই অস্ত্রের উৎস খুঁজতে মরিয়া র্যাব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নতুন এসব অস্ত্রের প্রবেশ বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে। আরও জানাচ্ছেন
মাসুদা লাবণী। দেখতে ক্রেডিট কার্ড বা বিজনেস কার্ড হোল্ডারের মতো, তবে এটি কোনো প্লাস্টিক কার্ড নয়। এটি ফোল্ড করে বা ভাঁজ করে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মারাত্মক আগ্নেয়াস্ত্র লাইফ কার্ড .22 WMR পিস্তল। .22 উইনচেস্টার ম্যাগনাম রিমফায়ার ক্যালিবারের এই বিপজ্জনক অস্ত্রটি এখন দেশের কিশোর গ্যাংয়ের হাতে। যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ট্রেইল ব্লেজার ফায়ারআর্মস তৈরি করে পকেট সাইজের এই আগ্নেয়াস্ত্র। সিঙ্গেল শটের এই ফোল্ডিং পিস্তলে একবারে একটি গুলি লোড করা যায়, তবে গোপন স্থানে মজুত রাখা যায় গুলিও। পিস্তলটির ওজন মাত্র 200 গ্রাম বা 7 আউন্স। গেল 14 আগস্ট কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য হৃদয়কে গ্রেফতার করে র‍্যাব 2। তার কাছেই পাওয়া যায় এই লাইফ কার্ড পিস্তল ও 1 রাউন্ড গুলি। নতুন ধরনের এই অস্ত্র কেমন করে মিলছে বাংলাদেশে জানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীরা। র‍্যাব বলছে প্রযুক্তিগতভাবে আধুনিক ও ক্ষুদ্রাকৃতির এই অস্ত্র দেশে উদ্ধার হওয়া এবারই প্রথম। এই অস্ত্রটা আমাদের কাছে সার্ভিস টেনিউরে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন একটা অস্ত্র আমরা উদ্ধার করলাম। এইটা অপারেট করা কিংবা এটাকে ডিসম্যান্টেল করার ব্যাপারে আমাদের ধারণাও ছিল না। তো আমরা অনেকক্ষণ স্টাডি করার পরে দেখলাম যে এটা ওপেন করলাম এবং এটার ভিতরে আমরা দেখলাম একটা লাইভ বুলেট। এটা আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা পিস্তল। আরও কারো কাছে আছে কিনা আমাদের ফিল্ড স্টাফ এটা নিয়ে কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। এর আগেও রাজধানীতে অপরাধ জগতে নতুন আতঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করেছিল কলমের মতো দেখতে পেনগান। সহজে বহনযোগ্য ও গোপনে লুকিয়ে রাখা যায়। এই পেনগান দিয়েই গত 3 এপ্রিল পুরান ঢাকায় যুবদলের এক নেতাকে গুলির ঘটনাও ঘটে। পেনগানের পর এবার দেশে ওয়ালেট সাইজের লাইফ কার্ড পিস্তলের অনুপ্রবেশ আইন শৃঙ্খলার জন্য নতুন হুমকি বলছেন এই অপরাধ বিশেষজ্ঞ। এই অস্ত্রগুলো দিয়ে তারা তাদের যে কাউকে দখল বাণিজ্য করার প্রশ্নে, চাঁদাবাজি করার প্রশ্নে, কাউকে এই কন্ট্যাক্ট কিলিং এর প্রশ্নে, চুক্তিবদ্ধ হত্যা করার জন্য চুক্তিবদ্ধ হওয়া, এই প্রসঙ্গগুলোতে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করবেন। এখনই এসব অস্ত্রের উৎস বন্ধ করার তাগিদ দেন অপরাধ বিশেষজ্ঞরা। এই কয়টি আছে এটাকে তো বলার কোনো সুযোগ নেই, আমাদের ধারণা সংখ্যা আরো বেশি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশিদের প্রেসক্রিপশনে গুটি কয়েক তরুণ রাষ্ট্র ক্ষমতায় বসে দুর্নীতিতে যুক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দুপুরে সিডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, গুটি কয়েকজন তরুণের ক্ষমতায়নের পর বাকি তরুণদের আশা আকাঙ্ক্ষাকেও ধূলিসাৎ করা হয়েছিল। বর্তমান সরকার নারী ও তরুণদের ক্ষমতায়নের চেষ্টা করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষিত তরুণদের দক্ষ করে গড়ে তুলে বিদেশি কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ চেষ্টায় রয়েছে। আজকে দুঃখজনক যে এরকম একটা ডেমোক্রেটিক পরিস্থিতিতে আজকে যারা একটা উগ্র চিন্তাধারায় বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল। এই তরুণদের দিয়ে আপাতত বাংলাদেশের আগামী রাজনীতি মোকাবেলা করা যাচ্ছে না, কারণ এরা অলরেডি কারাপশন কিংবা পুরানো নতুন বন্দোবস্তের কথা বললেও পুরানো বন্দোবস্তের সাথে ইউজ টু। যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই তেহরানকে পুরোপুরি আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মধ্যস্থতাকারী মিত্রদের সমানকেও হামলার সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যে কোনো মার্কিন আক্রমণ দৃঢ়ভাবে প্রতিহত করতে নিজেদের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে অবিলম্বে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে আবারও অনিশ্চয়তা। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবির পর ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, সাদা পতাকা উড়িয়ে হার মানতে হবে তেহরানকে। মধ্যস্থতায় বাধা হয়ে দাঁড়ালে মিত্ররাষ্ট্র ওমানকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন তিনি। তবে মার্কিন আচরণকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, চুক্তির বিষয়টি এখন অর্থহীন এবং যে কোনো মার্কিন হামলা ঠেকাতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় বসার তাগিদ দিয়ে বাকযুদ্ধ কমিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এদিকে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা নেয়ার সক্ষমতা অনেকটাই সীমিত হয়ে পড়েছে। আকাশপথে হামলা চালিয়ে আজ পর্যন্ত কোনো যুদ্ধে জেতা সম্ভব হয়নি। ওয়াশিংটনের এখন একমাত্র সামরিক উপায় হলো বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া, তবে তারা সেটি করছে না। সমঝোতার অভাব ও দুই পক্ষের এমন অবস্থানের কারণে চলমান এই সংকট বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিবির আমিন, নিউজ 24। হামাস আত্মসমর্পণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান ট্রাম্পের বিশেষ দূত জারেড কুশনার। একই সঙ্গে 30 দিনের মধ্যে সংগঠনটির নিরস্ত্রীকরণ শুরু হবে বলেও জানান তিনি। যদিও নেতানিয়াহু এবং কুশনারের আলোচনায় খুব বেশি অগ্রগতি না হয় ট্রাম্পের গাজা রোডম্যাপ বাস্তবায়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। কি আছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর ভাগ্যে? কখনো কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নিরুপায় ফিলিস্তিনিরা, নাকি দখলদারদের নারকীয় আগ্রাসনের অসহায় শিকারে পরিণত হতে হবে? এই প্রশ্ন যখন আন্তর্জাতিক অঙ্গনে, তখনই সংকট নিরসনে আবারও তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জারেড কুশনার। হামাসের সঙ্গে বিরল বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা সারেন তিনি, যেখানে কথা হয় যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত 15 দফার শান্তি রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে। ধাপে ধাপে অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারে হামাসের প্রস্তাব অসম্মতি জানান নেতানিয়াহু। সে সঙ্গে কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের তীব্র নিন্দাও জানান তিনি। যদিও কুশনার বলেন হামাসের আত্মসমর্পণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেবেন না ট্রাম্প। পাশাপাশি সংগঠনটির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া 30 দিনের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহু গাজা নিয়ে কোনো সিদ্ধান্ত নাও নিতে পারেন। এ অবস্থায় গাজা রোডম্যাপ বাস্তবায়ন এবং যুদ্ধ স্থায়ীভাবে থামানোর প্রক্রিয়া স্থবির হয়ে পড়বে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। এ ছিল এখনকার সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।